নমস্কার, ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং ওদের সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইং এর সহযোগিতায় তোমাদের সাথে চলে এসেছি বিজনেস স্টাডিজ এর একটা চ্যাপ্টার নাম্বার 11 ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তার সেকেন্ড পার্টটা নিয়ে। তো আমি শতদল ম্যাম তোমাদের সাথে আবার ডিসকাস করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সেকেন্ড পার্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার নাম্বার 11। এর আগের পার্টটা যখন আমরা করছিলাম, আমরা তখন দেখেছিলাম ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কি, সেটা আমরা ডিসকাস করেছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ফিচার্স, তার অবজেক্টিভস করেছি। এর সাথে সাথে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে ফিনান্সিয়াল ডিসিশনস গুলো হয়, কি রকমের ডিসিশন নেয়, আমরা সেটাও ডিসকাস করেছিলাম। 3 রকমের ডিসিশন নেয়, একটা হলো ইনভেস্টমেন্ট ডিসিশন, নাম্বার 2 ফাইন্যান্সিং ডিসিশন এবং নাম্বার 3 ডিভিডেন্ড ডিসিশন। এই ডিসিশনস গুলো নেওয়ার সময় এদের কি কি ফ্যাক্টরস মাথায় রাখতে হয়, আমরা সেটাও কিন্তু ইন ডিটেল আমাদের আগের ক্লাসে অলরেডি পড়ে নিয়েছি। তারপরে আমরা ফিনান্সিয়াল প্ল্যানিং দেখেছিলাম, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফিনান্সিয়াল প্ল্যানিং, সেটাও আমরা ডিসকাস করে নিয়েছি। আজকে আমরা যে টপিকটা থেকে শুরু করব সেটা হলো ফিনান্সিয়াল স্ট্রাকচার। এবার এই চ্যাপ্টারটাতে আমি অলরেডি আগেরবার তোমাদেরকে বলেছিলাম যে এই চ্যাপ্টারে কিন্তু আমাদের টোটাল 8 মার্কস অ্যালটমেন্ট করা রয়েছে। টোটাল 8 মার্কস ফর দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারের দু রকম কোয়েশ্চেন আসে, একটা এসএকিউ টাইপ 2, সেটা হলো 3 মার্কসের কোয়েশ্চেন, আর একটা ডিকিউ কোয়েশ্চেন, সেটা হলো ডিসক্রিপটিভ কোয়েশ্চেন ফর 5 মার্কস। তো দুটো কোয়েশ্চেন আসবে, একটা এসএকিউ টাইপ 2 ফর 3 মার্কস আর একটা 5 মার্কসের কোয়েশ্চেন ডিসক্রিপটিভ কোয়েশ্চেন। তো আমরা কিন্তু এই ব্যাপারটাকে মাথায় রেখে এগিয়ে যাব ফর দ্য রেস্ট অফ দ্য চ্যাপ্টার। এবার ফিনান্সিয়াল স্ট্রাকচারটা বলতে আমরা কি বুঝি? আমরা তো অনেক কিছু ফাইন্যান্স রিলেটেড কিছু করেছি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করেছি, সব রকম ডিসিশনস নিয়েছি, ফিনান্সিয়াল প্ল্যানিং করেছি। এবার এই যে আমরা এত কিছু প্ল্যান করেছি, এই প্ল্যানটার পরে আমাদের তো একটা স্ট্রাকচার ডিসাইড করতে হবে। তোমরা যদি মনে করতে পারো, আমাদের যে ব্যালেন্স শিটটা হয়, ওই ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে ইউ উইল ফাইন্ড আমরা শেয়ার ক্যাপিটাল দিই, রিজার্ভস অ্যান্ড সারপ্লাস দিই, ডিবেঞ্চার্স আনি, কারেন্ট লাইবিলিটিস আনি। তো এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমরা ফিনান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে ফেলবো। তো ফিনান্সিয়াল স্ট্রাকচার অ্যাকর্ডিং টু C.W. গার্স্টেনবার্গ কি বলেছেন, দ্য টাইপ অফ সিকিউরিটিজ টু বি ইস্যুড অ্যান্ড proportionate amount that make up the capitalization is known as the capital structure or the financial structure. There are two types of major long-term source of finance. একটা হচ্ছে ওনার্স ফান্ড বা যেটাকে আমরা শেয়ার হোল্ডার্স ফান্ডও বলি, অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ বরোড ফান্ড অর ডেট ফান্ডও বলা হয়। শেয়ার হোল্ডার্স ফান্ড কনসিস্টস অফ ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার্স অ্যান্ড রিটেইনড আর্নিংস। আমরা জানি যে আমরা যে ওনার্স ফান্ডটা বলি সেটা কি, সেটা হলো ইট কনসিস্টস অফ 3 পার্টস। নাম্বার 1 ইকুইটি শেয়ার হোল্ডার্স, যার মধ্যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যান্ড রিটেইনড আর্নিংস বা যে রিজার্ভটা, আমরা যে টোটাল প্রফিটটা আমরা একটু আগে বলছিলাম, আমরা অনেকটা প্রফিট যখন আর্ন করি, সেই প্রফিটের একটা পোর্শন আমরা প্লাউইং ব্যাক অফ প্রফিট বা রিটেইনড আর্নিংস হিসেবে সরিয়ে রাখি। সেই রিটেইনড আর্নিংস এর পোর্শনটা কিন্তু কামস হিয়ার অ্যাজ ওন ক্যাপিটাল। অ্যান্ড বরোড ফান্ডসে আমাদের কি কি আসে, ইট ইনক্লুডস দ্য ডিবেঞ্চার্স অ্যান্ড আদার লং টার্ম বরোইংস, যেটা নাকি আমরা বাইরে থেকে on credit নিয়ে আসি। Now the financial structure refers to the ratio between shareholders fund and borrowed fund. It can be calculated as debt equity ratio. করেছিলাম না থার্ড সেমিস্টারে আমরা debt equity ratio, debt by equity. So that is debt by equity or as a proportion of debt in the total capital. এটা দিয়ে আমরা ফিনান্সিয়াল স্ট্রাকচারটা কিন্তু বোঝাই। এবার আমরা চলে আসব আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ ফ্যাক্টরস এফেক্টিং ফিনান্সিয়াল স্ট্রাকচার। মানে এই ফিনান্সিয়াল স্ট্রাকচারটাকে আমরা ডিসাইড করতে কি কি ফ্যাক্টরস গুলো আমাদেরকে মনে রাখতে হয়। এবার সব থেকে প্রথমে আমরা দেখবো, দেখো ফ্যাক্টরস তো অনেক রকমের হতে পারে। একটা অর্গানাইজেশনে কিছু ইন্টারনাল ফ্যাক্টরস হয়, কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস হয়। ইন্টারনাল ফ্যাক্টরস মানে ওই ফ্যাক্টরস গুলো যেগুলো নাকি আমাদের ইন্টারনালি উইদিন দ্য অর্গানাইজেশন অ্যারাইজ করে, আর এক্সটার্নাল ফ্যাক্টরস যেগুলো নাকি বাইরের থেকে ফ্যাক্টরস গুলো এফেক্ট করতে পারে। So here are two types of factors that affect the financial structure of any organization. Number 1, internal factors. Number 2,
এক্সটার্নাল ফ্যাক্টরস। আমরা আগে ইন্টারনাল ফ্যাক্টরস গুলোকে কিন্তু দেখে নেব। ইন্টারনাল ফ্যাক্টরস কি কি হয়? নাম্বার 1, নেচার অফ দ্য বিজনেস, নাম্বার 2, সাইজ অফ দ্য বিজনেস, নাম্বার 3, নেচার অফ দ্য ইনকাম, নাম্বার 4, কন্ট্রোল ওভার দ্য বিজনেস, amount of capital, cost of capital, duration of capital, and nature of cash flows. আর external factors এ কি কি আসছে দেখো, state of the capital market, rate of the interest, legal aspects, tax policy of the government, and government incentives and subsidies. এবার আমরা এক এক করে এক একটা পয়েন্ট একটু দেখে নিই কি তার মানে। The first one is nature of the business. এবার বিজনেসের নেচারটা কেমন হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আমার ফিনান্সিয়াল স্ট্রাকচারটা আমি ঠিক কেমন চুজ করব। কেমন ফিনান্সিয়াল স্ট্রাকচারটা কেমন চুজ করব মানে আমার ওন ফান্ড কতটা হবে আর আমার বরোড ফান্ড কতটা হবে। যেমন আমরা দেখি যে বিজনেস ফার্মস গুলো উইচ ইজ লেস রিস্কি, যেগুলো নাকি রিস্ক ফ্যাক্টরটা তেমন বেশি নয়, দে can depend more on the debt capital than the equity capital. ওরা কিন্তু ডেট ক্যাপিটাল যেখানে নাকি রিস্ক ফ্যাক্টরটা খুবই কম, তারা কিন্তু ডিপেন্ড করতে পারে ডেট ক্যাপিটালের উপর বেশি, মানে ঋণ মূলধন যেটা আছে তার উপরে কিন্তু তারা অনেকটা বেশি ডিপেন্ড করতে পারে দ্যান দ্য ওনার্স ইকুইটি। ফর ইনস্টেন্স ধরো একটা ডিগ্রি অফ কম্পিটিশন যেখানে নাকি খুব কম যেই অর্গানাইজেশনের জন্য, যেমন ধরো গ্যাস বা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিজ যারা আছে, এখানে তো কম্পিটিশন বেশি নেই, নো কাটথ্রোট কম্পিটিশন। তো যেখানে নাকি কম্পিটিশন কম আছে সেখানে রিস্ক কম, মানে আমার জিনিসটা মার্কেটে যখন আমি নিয়ে যাচ্ছি সেটা যে বিক্রি হবে কি হবে না, আমি সেই টাকাটা মানে ক্যাশ ইনফ্লোসটা আমার আসবে কি আসবে না, যদি এটা রিস্কি অ্যাফেয়ার থাকে তাহলে আমি বাইরে থেকে যে লোনটা নিয়ে কাজটা শুরু করব বা আমি আগে আমার প্রসেসটাকে চালাবো, তখন আমাকে তো চিন্তা করতে হবে আমার যদি পয়সাটা না আসলো আমি তাহলে এদেরকে এই যে ডিবেঞ্চার হোল্ডার্স থেকে বা বড়োড ফান্ডের থেকে আমাকে ফিক্সড রেট অফ ইন্টারেস্ট পে করতে হবে, আমি সেটা কোথা থেকে পে করব? আমি যদি জানি যে আমি যা প্রোডাকশন করবো আমার সেটাই পুরোটা সোল্ড আউট হয়ে যাবে, ইন দ্যাট কেস আমার কোনো রিস্ক নেই, নো রিস্ক ফ্যাক্টর, বিকজ দের ইজ নো সাচ কম্পিটিশন যে আমার সাথে কম্পিট করে আমাকে আমার প্রফিটের অ্যামাউন্টটা কমাতে পারে। ইন দ্যাট কেস উই ক্যান গো ফর ডেট ক্যাপিটাল, আমরা তাহলে কিন্তু ডেট ক্যাপিটালটাকে ইউটিলাইজ করতে পারি ইন কম্পেয়ার টু দ্য ওন ক্যাপিটাল। আর যদি আমরা এমন কোন অর্গানাইজেশন দেখি যেখানে নাকি কাটথ্রোট কম্পিটিশন রয়েছে, একদম মানে অনেক অনেক কম্পিটিটরসরা রয়েছে যারা নাকি মার্কেটে অলরেডি অ্যাভেলেবল, ইন দ্যাট কেস আমরা কিন্তু চেষ্টা করব টু গো ফর দ্য ওন ক্যাপিটাল রাদার দ্যান দ্য ডেট ক্যাপিটাল। দ্য নেক্সট ওয়ান ইজ সাইজ অফ দ্য বিজনেস। আমার যদি বিজনেসটা ছোট হয় তাহলে আমাকে একরকম ক্যাপিটাল বা ফিনান্সিয়াল স্ট্রাকচার দেখতে হবে, আর যদি আমার বিজনেস সাইজটা বড় থাকে তাহলে আমাকে কিন্তু চিন্তা করতে হবে আমার ফিনান্সিয়াল স্ট্রাকচারটা কেমন হবে। লাইক when the small scale businesses want to take a long term loan from any financial institution, the institution imposes various unfavorable terms and conditions and claim a comparatively high rate of interest, so it is not possible for them to take loan from any আন্ডার ইন দিস সার্কামস্টান্সেস। মানে এইরকম যখন সার্কামস্টান্সেস হয় যেখানে একটা ছোট কোম্পানি সে ধরো বাইরে থেকে লোন দিচ্ছে, তখন কি করে না, যখন ছোট কোম্পানি দেখে তখন যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা নাকি লোন দিচ্ছে তারা কিন্তু অনেক রকম রেস্ট্রিকশনস অ্যাপ্লাই করে। যখন একটা বড় সড়ো কোম্পানি লোন নিতে যাচ্ছে তাদের ওপর যত না রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়, সেখানে একটা ছোট্ট কোম্পানি যখন লোন নিতে যায় তখন তার উপর কিন্তু অনেক বেশি রেস্ট্রিকশনস, অনেক বেশি রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যাপ্লাই করে সমস্ত ইনস্টিটিউশনসরা। তখন এই ছোট অর্গানাইজেশনের পক্ষে ইটস নট পসিবল, it becomes impossible for them to cope up with these situations. In that case they go for more for the owned capital than for the debt capital. অথচ যখন একটা বড় কোম্পানি চলেছে একটা তোমার লোন নিতে, তখন everybody is waiting to give them the money. So in that case ওদেরকে কিন্তু এরকম রেস্ট্রিকশনস ওদের উপর ইম্পোজ করা হয় না। সো সাইজ অফ দ্য বিজনেস এর উপরেও কিন্তু অনেকটা পোর্শন ডিপেন্ড করে যে ফিনান্সিয়াল স্ট্রাকচারটা কেমন হবে। Next is nature of income. The firms যারা নাকি which are able to maintain the stability of the regular income, ওদেরকে কিন্তু এইরকম problems do not have much problem to bear the cost of the fixed interest on the debt capital. এই যে ডেট ক্যাপিটালটা আমরা নিচ্ছি, এই ডেট ক্যাপিটালের উপর তো আমাদেরকে একটা ইন্টারেস্ট, ফিক্সড রেট অফ ইন্টারেস্ট পে করতে হয় প্রত্যেক মাসে, whether you are earning profit or not. যখন নাকি আমরা বরোড ক্যাপিটাল বা ডেট ক্যাপিটাল বাইরে থেকে যখন ঋণ নিচ্ছি, তখন আমাকে কিন্তু আমার প্রফিট হোক বা না হোক আমাকে কিন্তু ঋণের জন্য এগেইনস্টে একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট দিতেই হয়। তো এবার যখন আমার যদি এই নেচার অফ ইনকামটা যদি স্টেবল থাকে তাহলে আমি
কিন্তু ওদেরকে ফিক্সড রেট অফ ইন্টারেস্টে দিয়ে যেতে পারবো। কিন্তু আমার যদি ইনকামটাই স্টেবল না থাকে, যদি আমার অর্গানাইজেশন স্টেবিলিটিটা না থাকে, তাহলে কিন্তু আমাদের এইটা পেমেন্ট করতে অসুবিধা হবে। ইন দ্যাট কেস আমাদের ফিনান্সিয়াল স্ট্রাকচারটা কিন্তু it will look separate or it will look different than that of a stable company. Next is control over the business. যদি অর্গানাইজেশন মনে করে যে আমি আমার নিজের হাতেই কন্ট্রোলটা রাখবো, ইন দ্যাট কেস কিন্তু তারা ওন ক্যাপিটালটাকে কম ইউজ করে, বিকজ ওরা তখন ওন শেয়ার হোল্ডার্স ফান্ডটাকে ওরা কম নেবে স্ট্রাকচারে, এবং ওরা কিন্তু বাইরে থেকে লোন নিয়ে ব্যবস্থাটা করার চেষ্টা করবে। কেন? বিকজ কন্ট্রোল উইল বি ইন দেয়ার হ্যান্ডস। যেই আমি ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল আবার করব, তখন কিন্তু আরো শেয়ার হোল্ডার্স আসবে, এবং ওই সেই বলছিলাম আমাকে জায়গাটা ছেড়ে দিতে হবে, আমার পাওয়ারটা আমার হাত থেকে অনেকটা কমে যাবে। ইন দ্যাট কেস কন্ট্রোল ওভার দ্য বিজনেস কিন্তু প্রমোটার্সদের অনেকটা কম হয়ে যাবে। নেক্সট ইজ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। যখন বিজনেসটা ফরমেশন হয়, একদম ছোট্ট ব্যবসা থাকে, তখন সো দে ডু নট নিড এনি লার্জ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। তখন ব্যবসার মানে বিজনেসের লার্জ অ্যামাউন্ট অফ ক্যাপিটালের দরকার হয় না। সো দে ডু নট নিড এনি লার্জ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, অ্যান্ড দাস দে ক্যান মিট দেয়ার ক্যাপিটাল রিকোয়ারমেন্টস বাই ইস্যুইং ইকুইটি শেয়ার্স। কিন্তু যখনই ওরা এক্সপ্যানশন করে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট করে, তখন ওদের কি দরকার লাগে? তখন ওদের মোর ফান্ডস এর প্রয়োজন পড়ে। In that case, they can go for the debt capital. Next is কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল মানে তুমি ক্যাপিটালের এগেইনস্ট থেকে রিটার্ন দিতে হচ্ছে। যদি আমার রেট অফ রিটার্নসটা অনেক বেশি হাই হয়, তখন কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের ওন ক্যাপিটালটাকে ইউজ করার। ওয়াই? বিকজ আমরা জানি আমরা যখন বরোড ক্যাপিটাল বাইরে থেকে নিচ্ছি, তখন কিন্তু আমাদেরকে ওদেরকে একটা ইন্টারেস্ট, ফিক্সড রেট অফ ইন্টারেস্ট পে করে যেতেই হবে। Next is duration of the capital. At the time of procuring a component of the financial structure, the time period is a very big factor. কেন? কেন কি? If the capital is needed for a fixed period, ধরো একটা fixed period এর জন্য হয়, it should be procured by issuing of preference shares or debentures. কিন্তু যদি আমরা জানি যে আমাদের টাইম পিরিয়ডটা কম সময়ের জন্য নয়, অনেক বড় একটা সময়ের জন্য, তো ওই অনেক বড় সময় তো আমাকে কন্টিনিউয়াস রিপেমেন্ট করে যেতে হচ্ছে, ইন্টারেস্ট পে আউট তো করে যেতে হচ্ছে। ইন দ্যাট কেস তখন আমরা কিন্তু ডেট ক্যাপিটালের উপর বেশি ভরসা করি না, বিকজ আমার তাহলে কনস্ট্যান্ট ফিক্সড কস্ট বিয়ার করে যেতে হয় প্রত্যেকটা সময়। ইন দ্যাট কেস উই গো ফর আওয়ার ওন ক্যাপিটাল। ইন দ্যাট কেস যদি আমার টাকাটা অনেক বেশি সময়ের জন্য দরকার হয়, আমরা ওন ক্যাপিটালে বিলিভ করি। আমাদের যদি কম টাইমের জন্য হয়, তাহলে উই ক্যান গো ফর প্রেফারেন্স ক্যাপিটাল অর ডিবেঞ্চার্স। নেক্সট ইজ নেচার অফ ক্যাশ ফ্লোজ। নেচার অফ ক্যাশ ফ্লোজ এর উপরেও খুব অনেকটা পরিমাণে ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, যদি ইফ দের ইজ আ পসিবিলিটি অফ সাফিসিয়েন্ট ক্যাশ ফ্লোজ ইন ফিউচার, আমরা জানি যে ফিউচারে একটা সাফিসিয়েন্ট ক্যাশ ফ্লো আসার সম্ভাবনা আছে, দেন দ্য রিকোয়ার্ড capital can be procured by issue of debentures, because in such a case there will be no much problem to pay interest on debentures. কিন্তু যদি আমরা জানতে পারি যে আমাদের ফিউচারটা ইজ নট সার্টেন এনাফ, ইন দ্যাট কেস আমাদেরকে কিন্তু ডিবেঞ্চার্স এর উপরে আমরা ডিপেন্ড করি না, উই অলওয়েজ ডিপেন্ড আপন দ্য ওন ক্যাপিটাল। এবার আমরা চলে আসছি আমাদের এক্সটার্নাল ফ্যাক্টরস এ। এক্সটার্নাল ফ্যাক্টরস এর মধ্যে প্রথম পয়েন্ট যেটা আসছে, দ্যাট ইজ স্টেট অফ দ্য ক্যাপিটাল মার্কেট। এই ক্যাপিটাল মার্কেটের সম্বন্ধে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝানোর একটু চেষ্টা করব। সেটা হলো, দ্য কন্ডিশন অফ দ্য ক্যাপিটাল মার্কেট ডাজ নট প্রিভেইল ইউনিফর্মলি থ্রু আউট দ্য ইয়ার। সবসময় কিন্তু ক্যাপিটাল মার্কেটটা থ্রু আউট দ্য ইয়ার একই রকম ভাবে চলে না। কখনো এটার মধ্যে বুম পিরিয়ড হয়ে যায়, কখনো আবার এটার মধ্যে রিসেশন চলে আসে। Sometimes there is a slump in the market, or at other times there is a boom period. So when the market conditions are in slump, তখন কিন্তু it is difficult to procure capital by issue of ইকুইটি শেয়ার্স। যখন নাকি মার্কেটে স্লাম্প চলে আসে, তখন কিন্তু আমাদের পক্ষে ইট ইজ নট অ্যাট অল ইজি যে তখন আমরা ইকুইটি শেয়ার্সটাকে ইস্যু করতে পারি, বিকজ দ্য ইনভেস্টার্স উইল বি ডিসকারেজড to invest their fund in the equity shares at that time. On the other hand, যদি দেখা যায় মার্কেটে একটা বুম পিরিয়ড আসছে, মানে খুব ভালো শেয়ার্স এর প্রাইস অনেক হাই হয়ে যাচ্ছে, it would be easy to procure funds by issuing the equity shares. Next is rate of interest. যদি rate of interest, current market value of the rate of interest is taken into consideration, সবসময় নেওয়া হয়, because যদি rate of interest is very high, then it is almost impossible to pay interest if the earning of the company decreases for any reason. যদি যে কোনো কারণে কোম্পানির মানে
আর্নিংটা কমে যায় তখন কিন্তু রেট অফ ইন্টারেস্টটা হাই থাকলে আমরা ডিবেঞ্চার্স এর উপরে কম ডিপেন্ড করি, we depend more on the equity shares. Next is a legal aspect. Legal aspect মানে গভর্নমেন্ট যদি এরকম কোনো রকম আমাদেরকে ইস্যু directives issue করে দেয়, that the government of any country issues some rules and regulations for the issue of shares and debentures. কখনো কখনো পাবলিক লিমিটেড কোম্পানিজ এর জন্য কিন্তু it is not allowed, ওদেরকে কিন্তু অ্যালাউ করা হয় না টু ইস্যু ডেফার্ড শেয়ার্স, ওদেরকে ডেফার্ড শেয়ার্সটা ইস্যু করতে দেয় না। ইন দ্যাট কেস কোম্পানিজ কিন্তু চাইলেও এটা নিতে পারবে না। Next is the tax policy of the government. The interest payable on debentures and loan capital can be charged to profit and loss account of the firm as a deductible expense according to Companies Act. Companies Act অনুযায়ী কিন্তু এটাকে আমাকে দেখাতে হয় ইন্টারেস্ট পেয়েবলটাকে। কিন্তু এই বেনিফিটটা, this benefit is not received in the case of dividend payable on the share capital. So if the rate of income tax যদি বেশি হাই হয় তাহলে কি হবে, it will be more profitable to raise capital by issue of debentures or taking loans. And the last one is government incentives and subsidies. অনেক সময় গভর্নমেন্ট কি করে, অনেক সময় গভর্নমেন্ট ডাইরেক্টলি হেল্প করে for financing capital to the manufacturing concerns which produce some important goods. In addition to the direct help, government gives them various incentives by exempting some কখনো কখনো ইন্টারেস্ট গুলোকে exempt করতে বা giving loan at a low rate of interest. তো গভর্নমেন্ট যখন এইরকম সাবসিডিজ প্রোভাইড করছে, অনেক সময় লো রেট অফ ইন্টারেস্টে গভর্নমেন্ট দিচ্ছে লোন, অনেক সময় গভর্নমেন্ট সাবসিডিজ পে করতে দিচ্ছে, বা অনেক সময় গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্ট ডাইরেক্টলি লোন দিয়ে দিচ্ছে কোনো ইন্টারেস্ট, উইদাউট এনি ইন্টারেস্ট। ইন দ্যাট কেস কিন্তু আমাদের ডেট ক্যাপিটাল নিতে কোনোই অসুবিধা হয় না, তখন আমরা মোর ওভার উই ডিপেন্ড আপন দ্য ডেট ক্যাপিটাল দ্যান অন দ্য ইকুইটি ক্যাপিটাল। নাও উই উইল কাম টু দ্য নেক্সট টপিক, ফিক্সড ক্যাপিটাল। এই ফিক্সড ক্যাপিটালটার সাথে কিন্তু আমাদের অনেক দিনের সম্পর্ক। আমরা ফিক্সড ক্যাপিটালের সাথে সাথে ফিক্সড অ্যাসেটস মাথায় আসে আমাদের। ফিক্সড অ্যাসেটস মানে আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, এই সমস্ত জিনিসগুলো আমাদের মাথায় আসতে থাকে। তো ফিক্সড ক্যাপিটালটা কি? ফিক্সড ক্যাপিটালটা হলো আমরা ফিক্সড অ্যাসেটস পারচেজ করতে, ফিক্সড অ্যাসেটস গুলোকে আমরা যখন কিনি তখন আমাদের যে ক্যাপিটালটা লাগে, দরকার পড়ে, that is actually the fixed capital. So fixed capital refers to that portion of the total capital which is invested in fixed assets. মানে fixed assets এ আমরা যেই টাকাটা ইনভেস্ট করছি সেটাকে আমরা কি নাম দিয়ে রাখছি, সেটাকে আমরা বলছি fixed capital. Fixed assets are those assets which can be used for লং টার্ম, মানে অনেক দিনের জন্য আমরা যে অ্যাসেটস গুলোকে ইউজ করতে পারি সেটাকে কিন্তু আমরা ফিক্সড অ্যাসেটস বলি। ফর এক্সাম্পল, এক্ষুনি তোমাদেরকে এক্সাম্পলটা দিলাম, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, plant and machinery, equipments, furnitures, etc. are the fixed assets. Now, fixed assets is also called, fixed capital is also called block capital. কেন বলো তো block capital বলি আমরা? It is just because এই যে ক্যাপিটালটা আমরা ফিক্সড অ্যাসেটস এর পেছনে খরচা করছি, আমরা ফিক্সড অ্যাসেটসটাকে আজকে কিনলাম কালকে বিক্রি করে দিলাম না, আমরা ফিক্সড অ্যাসেটটাকে অনেকদিন থ্রু আউট দ্য লাইফ টাইম অফ দ্য বিজনেস আমরা ফিক্সড অ্যাসেটটাকে ইউজ করি। তো এবার যেই ফিক্সড অ্যাসেটসটার পেছনে আমরা টাকাটা ইনভেস্ট করে দিলাম, এটা তো অনেক দিনের জন্য ব্লক হয়ে গেল। আমরা যদি র মেটেরিয়ালস কিনতাম, আজকে র মেটেরিয়াল কিনলাম, কালকে সেটাকে প্রোডাকশন হাউসে পাঠালাম, প্রোডাকশন হলো, ফিনিশ গুডস বেরোলো, সেই টাকার সেই ফিনিশ গুডসটাকে নিয়ে আমরা মার্কেটে গিয়ে সেল আউট করে দিলাম, আমাদের ক্যাশটা আবার ইনফ্লো চলে আসলো। তাহলে এটা কিন্তু খুব শর্ট প্রসেস। কিন্তু আমরা একটা ফিক্সড অ্যাসেট কিনলাম, সেই অ্যাসেটটাকে আমরা সারাটা জীবন অফ দ্য বিজনেস অর্গানাইজেশন, যতদিন বিজনেসটা চলবে চেষ্টা করবো সেই বিজনেসে কন্টিনিউ করতে। তার মানে কি আমার যে ক্যাপিটালটা ছিল সেটা becomes blocked into that fixed asset. তাই জন্য we call fixed capital as block capital as well, because it remains blocked in the fixed asset for the entire life of the organization. As this capital is required for a long time period, it is procured for long-term sources of raising finance. Shares, debentures, bonds, long-term loans from financial institutions, etc. are the main source of fixed capital. এবার আমরা চলে আসছি নেক্সট পার্ট, দ্যাট ইজ ফ্যাক্টরস এফেক্টিং দ্য রিকোয়ারমেন্ট অফ ফিক্সড ক্যাপিটাল। কি কি ফ্যাক্টরস অ্যাকচুয়ালি এফেক্ট করে যে আমরা
আমাদের ফিক্সড ক্যাপিটালটা ঠিক কতটা অ্যামাউন্টের লাগবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ নেচার অফ দ্য বিজনেস। দ্য অ্যামাউন্ট অফ দ্য ফিক্সড ক্যাপিটাল ডেফিনেটলি ডিপেন্ড করে আমাদের বিজনেসের নেচারটা কেমন। যদি ম্যানুফ্যাকচারিং কনসার্ন হয়, যেখানে নাকি অনেকটা হেভি ইনভেস্টমেন্ট দরকার হয়। হেভি ইনভেস্টমেন্ট কেন দরকার হয় ম্যানুফ্যাকচারিং কোম্পানিজে? বিকজ এখানে আমরা যখন ম্যানুফ্যাকচার করছি প্রোডাকশন হাউস, সেখানে আমাদের বড় বড় মেশিনস এর দরকার লাগে। ওই মেশিনস এর দাম অনেক বেশি থাকে, তো ওখানে একটা ফিক্সড অ্যামাউন্ট আমাদের ইনভেস্ট করতে হয় ফর দোজ ম্যানুফ্যাকচারিং কনসার্নস। তো সেখানে কিন্তু লার্জ অ্যামাউন্ট অফ ফিক্সড ক্যাপিটাল আমাদের দরকার পড়ে। অথচ অন দ্য আদার হ্যান্ড যদি আমাদের কোনো ট্রেডিং কনসার্ন হয়, তাদের কিন্তু খুব একটা বেশি ফিক্সড ক্যাপিটাল দরকার হয় না কম্পেয়ার টু দ্য ম্যানুফ্যাকচারিং কনসার্নস। নেক্সট, আমাদের স্কেল অফ বিজনেস। আমরা যদি লার্জ স্কেলে প্রোডাকশন করি, তা আমাদের ফিক্সড ক্যাপিটালটা বেশি দরকার লাগবে। আমরা যদি স্মল স্কেলে প্রোডাকশন করি, ডেফিনেটলি আমাদের অতটা বেশি দরকার লাগবে না। নেক্সট ইজ প্রোডাকশন টেকনিক, whether we are capital intensive country organization or we are labor intensive organization। আমরা যদি ক্যাপিটাল ইন্টেন্সিভ অর্গানাইজেশন হই, যেখানে নাকি আমরা মোস্টলি সব মেশিন মেড কাজ করি, তাহলে আমাদের হেভি ইনভেস্টমেন্টটা দরকার, সেখানে আমাদের ফিক্সড ক্যাপিটালটা দরকার লাগবে বেশি। আর আমরা যদি লেবার ইন্টেন্সিভ হই, মানে যেখানে আমরা ওয়ার্কার্সদেরকে দিয়েই কাজ করাচ্ছি, তাহলে আমাদের ফিক্সড অতটা অ্যামাউন্ট দরকার লাগে না। বাই? বিকজ লেবারার্স দিয়ে আমরা যে পেমেন্টটা করি, দ্যাট ইজ মাচ লোয়ার দ্যান দ্যাট অফ দ্য প্রাইস অফ দ্য মেশিনস। তো প্রোডাকশন টেকনিকের ওপরেও কিন্তু ডিপেন্ড করছে যে আমরা কতটা ফিক্সড ক্যাপিটাল আমাদের দরকার লাগবে। মেথড অফ দ্য সেল, আমাদের সেলিং এর যে মেথডটা আছে, তার উপরেও সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন? বিকজ আ ফার্ম যারা নাকি উইচ সেল দ্য গুডস অনলি থ্রু দেয়ার ওন ব্রাঞ্চেস, যেমন দেখবে শ্রী লেদার্স আছে, আমাদের এখানে খাদিমস এর স্টোরস রয়েছে, এই সমস্ত যারা আছে, যারা নাকি নিজেদের ব্রাঞ্চেস থেকেই শুধু একমাত্র সেল করে, এদের কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ফিক্সড ক্যাপিটাল দরকার। কেন? ফর দ্য কনস্ট্রাকশন অফ দেয়ার ওন স্টোরস বা তাদের ডেকোরেশন অফ দ্য ব্রাঞ্চেস এর জন্য। বাট যারা নাকি ডিস্ট্রিবিউটার্স কে দিয়ে সেল করায়, তাদের কিন্তু অতটা বেশি দরকার লাগে না, বিকজ তারা ডিস্ট্রিবিউটার থেকে দিয়ে দিলে ডিস্ট্রিবিউটাররা নিজেদের মানে যে স্টোর আছে সেখান থেকে জিনিসগুলো বিক্রি করে দিচ্ছে। নেক্সট ইজ নেচার অফ দ্য গুডস। নেচার অফ দ্য গুডস এর উপরে ডিপেন্ড করে লাইক হোয়াট উইল বি দ্য মাই রিকোয়ারমেন্ট অফ দ্য ফিক্সড ক্যাপিটাল। ধরো ফর এক্সাম্পল, যদি আমার কমোডিটিস গুলো, লাইক আমি কোনো কার মেকিং কোম্পানি বা আমি কোনো এসি মেকিং কোম্পানি, এই সমস্ত যদি হেভি ইনভেস্টমেন্ট ওয়ালা যে কোম্পানিজ গুলো হয়, এদের অনেকটা বেশি ফিক্সড ক্যাপিটাল দরকার হয় ইন কম্পেয়ার টু দ্য different type of companies. Next is type of production. Type of production, the firm যেগুলো নাকি complete production through different processes have to buy separate machineries and equipments for each process, so they require huge amount of fixed capital. On the other hand, the firms are manufacture goods through only the one process বা lesser quantity product, তাদেরকে কিন্তু কম ফিক্সড ক্যাপিটাল তাদের দরকার লাগে। অ্যান্ড লাস্টলি, আমাদের লাস্ট পয়েন্ট আছে মোড অফ অ্যাকোয়ারিং ফিক্সড অ্যাসেটস। আমরা ফিক্সড অ্যাসেটসটাকে অ্যাকোয়ার করছি কিভাবে, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দ্য ফার্ম which have the opportunity of acquiring fixed assets on a, ধরো হায়ার পারচেজ বেসিসে করছে, তাদেরকে অতটা টাকা দিতে হচ্ছে না, কারণ কি ওরা হায়ার পারচেজেবল লিজে নিয়ে নিচ্ছে, নিয়ে ওটাকে ইউজ করছে, করে আবার ওটাকে রিটার্ন করে দিচ্ছে। তাদের কিন্তু অনেকটা ফিক্সড অ্যামাউন্টটা অনেকটা কম লাগে ইন কম্পেয়ার টু দোজ যারা নাকি ওইটাকে পুরো পারচেজ করে নিয়ে এসে তারপরে প্রোডাকশনটা করছে। সো দিস আর দ্য ফ্যাক্টরস উইচ ইফেক্ট দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ফিক্সড ক্যাপিটাল। নেক্সট আমরা চলে আসবো আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে। দিস ইজ আ ভেরি কমন ওয়ার্ড ফর অল অফ আস। এই ওয়ার্ডটা কিন্তু আমাদের জন্য খুব কমন। কেন? বিকজ আমরা ডে টু ডে রেকারিং এক্সপেন্ডিচার যেগুলো করি, তখন আমরা একটা ওয়ার্কিং ক্যাপিটালের কনসেপ্ট আমাদের মাথায় আসে। See, the capital which is invested in current assets is called working capital. In other words, it can be said that working capital means that amount of the capital investment in short টার্ম অ্যাসেটস। আগের ফিক্সড ক্যাপিটাল আমরা কি দেখেছিলাম? লং টার্ম অ্যাসেটস এ, আর এখানে দেখছি শর্ট টার্ম অ্যাসেটস এ অফ আ ফার্ম। ইট ইজ রিকোয়ার্ড ফর হোল্ডিং দ্য কারেন্ট অ্যাসেটস, যেমন স্টক অফ মেটেরিয়াল অ্যান্ড ফিনিশ গুডস, বিলস রিসিভেবল, accounts receivable and cash for meeting the current liabilities. Current assets এগুলো দরকার কেন? For meeting the current liabilities like bills payable, account payable and bank overdraft, etc. So according to Shubin, working capital is the amount of funds necessary to cover the cost of operating the enterprise. And on the basis of the above discussion, it can be said
যে ওই সার্কুলেটিং ক্যাপিটাল উইচ ইজ নিডেড ফর কন্ডাক্টিং দ্য ডে টু ডে অ্যাক্টিভিটিস, রোজকার যে খরচাগুলো একটা অর্গানাইজেশনের হয়, সেই খরচাগুলোকে মিট আপ করার জন্য কিন্তু আমাদের কিছু ওয়ার্কিং ক্যাপিটালের দরকার। So day-to-day activities of the business is called working capital. The term working capital is used in actually two senses. দুটো সেন্সে আমরা ওয়ার্কিং ক্যাপিটালটাকে ইউজ করি টার্মটাকে। একটাকে আমরা বলি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, সেকেন্ডটাকে আমরা বলি নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এবার গ্রস ওয়ার্কিং ক্যাপিটালটা কি, দেখো কিছু একটা ট্রেডিশনাল কনসেপ্টে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মানে হলো টোটাল অফ দ্য কারেন্ট অ্যাসেটস। যত কারেন্ট অ্যাসেটস টোটাল আছে সেই সাম টোটালটাকে উই কল ইট অ্যাজ গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। বাট নেট ওয়ার্কিং ক্যাপিটালের কনসেপ্টটা একটুখানি ডিফারেন্ট। নেট ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্টটা কি বলছে, ওরা বলছে যে টোটাল যে কারেন্ট অ্যাসেটস আছে, টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস যখন আমরা করছি, হোয়াট এভার অ্যামাউন্ট উই গেট is called net working capital. So total current assets, gross working capital এর কনসেপ্ট হলো total current assets কে all together is being called as gross working capital, আর net working capital এর কনসেপ্টে আমরা বোঝাচ্ছি যে total current assets minus current liabilities যখন আমরা করছি, we get the concept of net working capital. এবার আর একটা কনসেপ্টও আছে কিন্তু, that is known as operating cycle concept. এবার এই অপারেটিং সাইকেল কনসেপ্টটা কি, অপারেটিং সাইকেল কনসেপ্টে আমরা যখন ধরো একটা র মেটেরিয়াল পারচেজ করলাম, এবার এই র মেটেরিয়ালটা আমি ক্যাশ দিয়ে পারচেজ করছি, ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে আমরা যেই র মেটেরিয়ালটা পারচেজ করলাম সেটা নিয়ে গেলাম আমরা প্রোডাকশন হাউসে, প্রোডাকশন হাউসে নিয়ে গিয়ে সেটাকে প্রোডাকশন করলাম, এবার প্রোডাকশন করলাম, প্রোডাকশন করে আমরা একটা ফিনিশ গুডসে বের করলাম, এবার স্টক অফ দ্য ফিনিশ গুডস is kept in the godown, আমরা এই গোডাউনেই ফিনিশ গুডসটাকে রাখলাম। নাও somebody, তারপর আমরা কি করবো, তারপর আমরা ওটাকে গিয়ে বিক্রি করতে হবে। নাও we are going to sell it into the market and কিছু কিছু লোক ওটাকে ক্যাশে কিনলো, কিছু লোক ওটাকে ক্রেডিটে কিনলো। Now we will create some debtors out of it, debtors create হলো, এবার ডেটার্সরা কিছুদিন বাদে আমাকে সেই ক্যাশটা দিয়ে দিল, আবার আমার কাছে হার্ড ক্যাশ চলে আসলো, সেই হার্ড ক্যাশটা আমি নিয়ে গিয়ে আবার কিন্তু সেই র মেটেরিয়ালস কে পারচেজ করলাম। সো দিস বিকামস আ সাইকেল, সর্ট অফ একটা সাইকেলের মতন কিন্তু পুরো রাউন্ড ঘুরছে, র মেটেরিয়াল পারচেজ করলাম, ফিনিশ গুডস এ কনভার্ট করলাম, ফিনিশ গুডস থেকে ডেটার্স এ গেল, ডেটার্সরা আবার ক্যাশ পে করলো, আবার সেই ক্যাশটা নিয়ে গিয়ে আমি র মেটেরিয়ালটাকে পারচেজ করছি। সো দিস ইজ কল্ড দ্য অপারেটিং সাইকেল concept of working capital. এবার আমরা চলে আসব আমাদের নেক্সট পার্ট, দ্যাট ইজ ফ্যাক্টরস এফেক্টিং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কতটা আমাদের অর্গানাইজেশনের, সেটা কিন্তু কিছু কিছু ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ড করে। সব থেকে প্রথম যে ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে সেটা হলো নেচার অফ দ্য বিজনেস। বিজনেসটার নেচারটা কি, যার উপরে ডিপেন্ড করবে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের অ্যামাউন্ট কত হবে। যদি ধরো প্রাইমারিলি, যদি ধরো আমরা দেখি যে এমন কোনো অর্গানাইজেশন যারা নাকি সার্ভিসেস প্রোভাইড করছে, যেমন ধরো কোনো ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি সাপ্লাই, এরকম কিছু সাপ্লাই প্রোভাইড করছে, এই সমস্ত অর্গানাইজেশনস এর জন্য কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল অফ দিস কনসার্ন ইজ নেভার ব্লকড। এদের টাকা কিন্তু কখনো আটকে থাকে না। কেন? এরা সার্ভিস প্রোভাইড করলো, লোকে টাকা দিয়ে দিল, আবার এদের কাছে টাকাটা চলে আসলো, আবার এরা সার্ভিস প্রোভাইড করছে, তো এদের টাকাটা কখনো ব্লক থেকে যায় না। they can utilize their cash very frequently. এদের জন্য কিন্তু they do not require a very large amount of working capital. কিন্তু on the other hand তুমি দেখবে যদি এমন কোনো অর্গানাইজেশনে প্রোডাকশন হয় যেখানে নাকি অনেকগুলো স্টেজে প্রোডাকশন হচ্ছে, কোনো অ্যাসেম্বলিং কোম্পানি বা ধরো কোনো কার মেকিং কোম্পানি, কোনো একটা গাড়ি তৈরির কারখানা, সেখানে কিন্তু অনেকগুলো পার্টে স্টেজ বাই স্টেজ অনেকগুলো স্টেজেস আছে, সেই সেই যে স্টেজেস গুলো কভার করে আলটিমেটলি একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি হচ্ছে যেটা নাকি মার্কেটে যাচ্ছে বিক্রি হতে। অ্যাজ এ রেজাল্ট এদের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালটা অনেকটা বেশি জরুরি হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে সাইজ অফ দ্য বিজনেস। সাইজ অফ দ্য বিজনেস এর উপরও ডিপেন্ড করছে ওয়ার্কিং ক্যাপিটাল কতটা হবে। ছোট কোম্পানি হলে ওয়ার্কিং ক্যাপিটাল কম দরকার, বড় কোম্পানি হলে ওয়ার্কিং ক্যাপিটাল বেশি দরকার। কিছু অর্গানাইজেশন আছে যারা নাকি সিজনাল প্রোডাক্টস বিক্রি করে, যেমন ধরো আমব্রেলা বা ধরো এই উলেন গার্মেন্টস, এরা তো সারা বছর র মেটেরিয়ালস কালেক্ট করতে পারে না, এদের একটা টাইমে কিন্তু অনেকগুলো র মেটেরিয়াল একসাথে কালেক্ট করে রাখতে হয়। ইন দ্যাট কেস হোয়াট দে ডু, তাদের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল অনেকটা জরুরি হয়, বিকজ ওদের তো
অ্যামাউন্টটা অনেকটা দিনের জন্য ব্লক হয়ে যাচ্ছে। ওয়াই? বিকজ ওরা একবার ধরো বুল নিচ্ছে, সেটাকে ওরা সারা বছর ইউটিলাইজ করছে, করে নিয়ে আবার তো নেক্সট ইয়ারে ওই সময়টাতেই ওরা ওই সেই র মেটেরিয়ালটা পাবে। তো ওদের ওয়ার্কিং ক্যাপিটালের কিন্তু অনেকটা বেশি দরকার হয়। নেক্সট কামস বিজনেস সাইকেল। বিজনেস সাইকেলের মধ্যে কি পড়ে? দ্য ওয়ার্কিং ক্যাপিটাল ইজ অলসো এফেক্টেড বাই দ্য রাইজ অ্যান্ড দ্য ফল অফ দ্য বিজনেস সাইকেল। ধরো যখন মার্কেটে বুম ইন দ্য মার্কেট একদম পিকে রয়েছে, তখন কি হচ্ছে? ভলিউম অফ সেলসটা অনেক বেড়ে যাচ্ছে, সেলস অনেক ইনক্রিজ করছে। যখন সেলস অনেক ইনক্রিজ করছে, প্রাইস অফ দ্য গুডস অলসো ইনক্রিজেস। সেল বাড়ছে মানে প্রাইসও বাড়তে থাকছে। সেলস এর সাথে আমরা জানি প্রাইসের একদম ডাইরেক্ট রিলেশন। তো সেলস বাড়ছে, প্রাইস অফ দ্য গুডস অলসো ইনক্রিজেস, অ্যান্ড দ্য ওয়ে বাই দ্য ওয়ে অফ এক্সপ্যানশন অফ দ্য বিজনেস ইজ ইজিলি অ্যাক্সেসিবল। তখন কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের রিকোয়ারমেন্টটা হয়ে যাচ্ছে। বাট অন দ্য আদার হ্যান্ড, যখন নাকি অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেটস ইজ লেস, at the time of depression, মার্কেট একদম ডাউন হয়ে গেল, অ্যাজ এ রেজাল্ট কি হলো? ভলিউম অফ প্রোডাকশন অ্যান্ড সেলস রিডিউসেস। তখন সেলসটাও রিডিউস করে, প্রোডাকশনটাও। কেন কি প্রোডাকশন এই জন্য রিডিউস করে? কারণ কি মার্কেটে সেল হচ্ছে না, মার্কেট একদম ডাউন হয়ে গেছে। And sales also reduces due to the decrease in demand at that time. Next comes your credit policy. Credit policy তে কি বলে না, ক্রেডিট পলিসিটাও ইটস অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে রিকোয়ারমেন্ট অফ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল কিরকম হবে। দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল of a firm also depends on the credit policy. যেমন ধরো, ফর এক্সাম্পল, the less the period of credit allowed to the debtors and the more the period of credit allowed to the creditors. যখন এইটা হয়, in that case the less will be the requirement of the working capital. যখন নাকি ক্রেডিটটা আমি আমার ডেটার্সদেরকে কম দিচ্ছি, তার মানে আমার কাছে টাকা বেশি থাকছে, তখন আমার ওয়ার্কিং ক্যাপিটালের বেশি জরুরি হচ্ছে না। বা আমি আমাকে ধরো ক্রেডিট, আই বিং দ্য পারচেজার, আমাকে ধরো কোনো কোম্পানি অত দিনের জন্য ক্রেডিট দিল না, মানে আমাকে তাড়াতাড়ি তখন রিপেমেন্ট করে দিতে হচ্ছে। নেক্সট ইজ টার্নওভার অফ ওয়ার্কিং ক্যাপিটাল। যদি টার্নওভারটা ওয়ার্কিং ক্যাপিটালের প্রপার হতে থাকে, ইন দ্যাট কেস আমার রিকোয়ারমেন্টটা কিন্তু অত বেশি দরকার পড়ে না। নেক্সট ইজ ডিগ্রি অফ কম্পিটিশন। ইফ দ্য ডিগ্রি অফ কম্পিটিশন ইজ ভেরি হাই in the market, তখন sufficient quantities of raw materials and finished goods are required to be stored. তখন আমাদেরকে স্টোর করে রাখতে হয় to supply the goods quickly to the customers. তখন আমাদেরকে লার্জ অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করতে আমাদের দরকার পড়ে যায়। বাট যখন আমরা দেখি যে আমাদের ডিগ্রি অফ কম্পিটিশন খুব একটা বেশি নেই, আরামসে কাজ হয়ে যাবে, ইন দ্যাট কেস আমরা কিন্তু কাটথ্রোট কম্পিটিশনে নেই। ইন দ্যাট কেস উই ডু নট রিকোয়ার দ্যাট মাচ অফ ওয়ার্কিং capital. Supply of raw materials টাও একটা important factor. If the supply of raw materials irregular and uncertain হয়, in that case large quantities of raw materials are to be needed in order to keep the smooth flow of production. নেক্সট, মেথড অফ প্রোডাকশন। আমরা কেমন মেথড অফ প্রোডাকশন ইউজ করব তার উপরেও কিন্তু ডিপেন্ড করে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আমাদের কিরকম হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ল্যাগ ইন দ্য পেমেন্ট অফ ওয়েজেস। অনেক সময় সাম কনসার্নস পে দ্য ওয়েজেস টু দ্য ওয়ার্কার্স অন উইকলি বেসিস। উইকলি বেসিসে করে, কিছু কিছু আবার করে ফোর্টনাইটলি, বা কিছু কিছু মান্থলি বেসিসে করে। নাও দ্য লেস ইন দ্য ল্যাগ ইন দ্য পেমেন্ট অফ ওয়েজেস, দ্য মোর ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। যত আমি শর্ট টাইম পিরিয়ডের জন্য ওদেরকে, ধরো আমি ডেইলি বেসিসে পেমেন্ট করছি ওয়ার্কার্সদেরকে, তখন কি হবে? তখন আমাকে ডেইলি বেসিসে ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। ওয়াই? বিকজ আমার তখন ক্যাশ লাগবে। ওয়ার্কার্সরা কাজ করে যাচ্ছে, বাড়ি যাওয়ার সময় টাকা দিয়ে দিতে হচ্ছে, ক্যাশ লাগছে। ধর তারা উইকলি কাজ করছে, এক সপ্তাহর কাজ করছে, তারপর আমরা তাদেরকে টাকা দিয়ে দিতে হচ্ছে, তখন আমার সেরকম বেসিসে ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। যদি আমি ফোর্টনাইটলি 15 ডেজে পেমেন্ট করছি, তখন আমার সেই রকম দরকার লাগছে। বা যদি মান্থলি বেসিসে করছি, তখন আমার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কিন্তু অনেকটাই কম হচ্ছে। So these are the factors affecting the working capital requirement. This is a very important question for all of us. Difference between fixed capital and working capital. সবসময় আমরা জানি প্রথম আমাদের মিনিং বা ডেফিনেশন দিয়ে শুরু করতে হয়। The capital which is invested into fixed assets, it's called fixed capital. On the other hand, the capital which is invested into current assets is called working capital. Next আসছি ডিউরেশনে। দ্য ক্যাপিটাল which is invested into fixed assets is called fixed capital, ডিউরেশনটা, and the capital required for short term. আর পারপাস বলছে the capital is procured to buy fixed assets, আর এখানে capital is procured to buy current assets.
amount, the amount of this capital is more than that of the working capital, the amount of this capital is less than that of the fixed capital. Sources বলে দেওয়া আছে, sources আছে shares, debentures and long term loans, আর এখান থেকে commercial banks, public deposits, creditors etc. are the sources of this capital. Nature, we always know that fixed capital টাকে আমরা block capital বলি, কারণ এই ক্যাপিটালটা ব্লক হয়ে থাকে, and it is a circulating capital. And conversion into cash, this capital cannot be readily convertible into cash, আর এটা is readily converted into cash. এবার আমরা চলে আসছি চ্যাপ্টারের একদম লাস্ট ফেজে, সেটা হলো some model questions. দেখো, these questions are not the ultimate questions. আমি তোমাদেরকে আগেই বলেছি এই চ্যাপ্টারে আমরা দু রকম কোয়েশ্চেন সলভ করব, একটা হলো 3 মার্কসের কোয়েশ্চেন, একটা হলো 5 মার্কসের কোয়েশ্চেন। 3 মার্কস মানে এমসিকিউ টাইপ 2 and 5 মার্কস মানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। I have given just only 5 examples, 5টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি যে কোয়েশ্চেনটা এই রকম হতে পারে, বাট এছাড়া কিন্তু আরো অনেক কোয়েশ্চেন হতে পারে এই চ্যাপ্টার থেকে। First question, discuss in brief the objectives of financial management. Financial management এর objectives কি কি আমরা করেছি? Profit maximization, wealth maximization, তার সাথে আমাদের আরো 3-4টা আমরা solvency, liquidity এই সবগুলো কয়েকটা করেছিলাম। তো একদম ব্রিফে 3 মার্কসের জন্য। Next question number 2, discuss any 3 features of financial management. Financial management এর যে কোনো তিনটে, only 3টে ফিচার্স মেনশন করা রয়েছে, অযথা 5টা ফিচার লিখতে যাব না যেখানে 3টে অলরেডি মেনশন। নেক্সট, briefly discuss the concept of financial planning. Financial planning এর কনসেপ্টটাকে আমাকে 3 মার্কসের জন্য লিখতে হবে। Give a brief description of the term working capital. শুধু এক লাইনে ডেফিনিশন লিখে দিলে কিন্তু আমাদের এখানে মার্কস পাওয়া যাবে না। 3 marks question, brief description of the term working capital. And lastly, working capital is a lifeblood for business firm. Explain. 3 marks question, do explain accordingly. Next আসছি 5 marks question, কেমন দেখতে? See the first one, briefly explain any 5 points that highlight the importance of financial management. Financial management এ properly mention করে দেওয়া আছে 5 points, minimum 5 points কিন্তু দিতেই হবে। Briefly explain the factors affecting the investment decision of an organization. Investment decision তার factors করিয়েছিলাম, সেই অর্গানাইজেশনের ফ্যাক্টরস গুলোকে লিখতে হবে। Explain the factors affecting the financing decision of the company. Discuss the factors affecting the dividend distribution decision of any company. Briefly discuss the factors affecting the financial structure of a business. Explain the factors affecting the requirement of fixed capital. আজকে এক্ষুনি করলাম fixed capital of a business. Discuss briefly the factors affecting the requirement of working capital of a business. And last question, distinguish between fixed capital and working capital. যখন 5 মার্কসের fixed capital and working capital আসছে, আমরা চেষ্টা করব 4টে থেকে 5টা পয়েন্টস যেন আমরা ডিফারেন্স বিটুইন দিতে পারি। দিস ইজ অল অ্যাবাউট আওয়ার চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় প্লিজ ডু রাইট মি ইনটু দ্য কমেন্ট সেকশন। আজকের জন্য থ্যাংক ইউ।